নমস্কার। রাজ্যের সরকারি চাকরি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, বিভিন্নভাবে তার ব্যাখ্যা করা হচ্ছে। আমরা আজ একটু ভিন্নভাবে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করতে চাই। আমরা বিষয়গুলো উপস্থাপন করতে গিয়ে বলেছি যে সরকারি চাকরিগুলো হোক যোগ্যতার নিরিখে, মেধার ভিত্তিতে। আমরা যে বিষয়বস্তু হিসাবে আপনাদের কাছে আজকের প্রেক্ষাপট তুলে ধরলাম, তাতে আমাদের ভাবনা, চিন্তা কিংবা আমাদের কি দৃষ্টিভঙ্গি তাতে উল্লেখ আছে, আমাদের যে স্লাগনেম বলি তাতে। আমরা কেন বলছি যে হ্যাঁ, মেধার বিচার হোক সরকারি চাকরিতে, যোগ্যতা সম্পন্নদের সেখানে চাকরি দেওয়া হোক, সমস্ত চাকরি প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমেই হোক, পরীক্ষার মাধ্যমেই সরকারি চাকরির মাপকাঠি হওয়া দরকার। এখন কেউ কেউ বলতে পারেন যে হ্যাঁ, আপনি কি তাকে চাপিয়ে দিতে চাইছেন? আমরা এতটুকু বলছি না। আমরা এই কথাগুলো যখন বলছি তখন আপনাদের প্রত্যেকের মতামত তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি গোটা দেশের প্রেক্ষাপটে সরকারি চাকরিগুলো যখন চলে যাচ্ছে বা চাকরিগুলো নিয়ে মামলা হচ্ছে, তখন গোটা প্রক্রিয়াটা থমকে আছে, অন্যান্য যে চাকরি সেদিক থেকে ব্যাঘাত সৃষ্টি করছে। আমরা সরকারের চাকরিগুলো নিয়ে যদি বলা যায় সরকার সম্পূর্ণরূপে স্বচ্ছ থাকে, কোনোভাবে কারোর দ্বারা প্রভাবিত না হয়, তাহলে এই চাকরি প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবে তারা নিজেদেরকে সেভাবে তৈরি করে নেবে। আমি এই কথাটা বলতে চাইছি, ধরে নেওয়া যাক একজন ছেলে বা চাকরি প্রত্যাশী বা ছেলে মেয়েরা যারা চাকরির জন্য আবেদন করেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ, সেখানে পড়াশোনা নয়, মেধা নয়, চাকরি অন্যভাবে হতে পারে, তখন তার মেধা, মনন, চিন্তাধারাটাও অন্যভাবে যাবে বা অন্যভাবে চালিত হবে। আমি যদি ধরে নিই যে হ্যাঁ, তিনি বা তারা প্রত্যেকে জানেন যে একটি সরকারি চাকরি পেতে গেলে তাকে পড়াশোনা করতে হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে, সেই পরীক্ষায় একটা নির্দিষ্ট নম্বর তাকে পেতে হবে বা মেধার ভিত্তিতে যে নম্বর ক্রমতালিকা হবে, এবং সেই ক্রমতালিকা অনুসারে হ্যাঁ, তিনি বা তারা সেটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ, তারা সেই তালিকার উপরে আছেন, তারপর তারা চাকরিতে আসতে পারেন। শুধু শিক্ষকতার চাকরির ক্ষেত্রে মাপকাঠি হবে, টেট হবে, এসটিজিটি হবে, এসটিপিজিটি হবে, তা কেন? অন্যান্য দপ্তরের ক্ষেত্রেও প্রয়োজন। আমরা যারা আজ বা এই কয়েক মাস ধরে, সাধারণত টেট পরীক্ষা শুরু হয়েছিল 2016 সালে, 2015 সালে টিআরবিটি পরিচালিত হয়। তারপর যারা শিক্ষকতা এসছেন তারা তো একটা জিনিস প্রমাণ করেছেন যে ওয়াক ইন ইন্টারভিউ কিংবা ইন্টারভিউ বোর্ড গঠন করে সেখানে চাকরি প্রক্রিয়া আছে, পরীক্ষা দিয়ে আসতে হবে, সেটা তারা নিশ্চিত। সেদিক থেকে তারা তাদের মতন করে কোচিং নিয়েছেন, তারা তাদের মতন করে পড়াশোনা করেছেন, বিভিন্ন সিলেবাস অনুসারে তারা পড়াশোনা করেছেন। এই পড়াশোনার নিরিখে যখন চাকরি হওয়া শুরু করলো 2016 সালে, তারপর টেট পেপার 1, টেট পেপার 2 অনেকে দিয়েছেন, তারপর এসটিজিটি, এসটিপিজিটি, এই একটি প্রক্রিয়া শুরু হওয়ার পর এই প্রক্রিয়াটা শুরু হলো 10 বছরও হয়নি রাজ্যে। 2015 সালে বোর্ড গঠন হওয়ার পর 2025-এ বর্তমান সময়ের মধ্যে অবশ্যই 10 বছর বোর্ড গঠন হয়েছে, কিন্তু পরীক্ষার নিরিখে চাকরির হিসাব করলে এখনো 10 বছর হয়নি। 2016 সালেতে সে প্রক্রিয়া শুরু হয়েছে। এই 9-10 বছরের সময়ের মধ্যে এই রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে বা বলতে পারেন অভিভাবকদের মধ্যে তার সন্তানকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, স্নাতক হওয়ার পর বা স্নাতকোত্তর সম্পন্ন করার পর তাকে বিএড করতে হবে, ডিএলএড করতে হবে বা উচ্চ মাধ্যমিকে তাকে 50% নম্বর পেতে হবে, এই যে একটি মানসিকতা তৈরি হয়েছে, শিক্ষকতায় আসতে গেলে সেই মানসিকতাটার আরো বেশি বিকাশ দরকার। আরো বেশি বেশি করে মানুষের কাছে, আরো বেশি বেশি করে ছেলে মেয়েদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই রাজ্যের সচেতন মহল এবং অবশ্যই অতি অবশ্যই স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা, এলাকার অভিভাবকরা যারা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তারা প্রত্যেকে। এখন অনেকে বলতে পারেন যে এইভাবে যদি মেধার পরীক্ষা হয় তাহলে কি সবাইকে চাকরি দেওয়া সম্ভব? আপাত দৃষ্টিতে যদি বলি, আমি সবার দায়িত্ব তো সরকারের প্রতিনিধি আমি নই, আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধি হয়ে এতটুকু বলতে পারি, এখন পর্যন্ত যারা চাকরি হয়েছে বা হচ্ছে শিক্ষকতায়, তার চেয়ে বেশি শূন্যপদ পড়ে আছে। সরকার শূন্যপদ পূরণ করছে না, এটা যেমন অন্যান্য দপ্তরের ক্ষেত্রে বক্তব্য বা অভিযোগ, অভিমত,
ঠিক শিক্ষা দপ্তরের ক্ষেত্রে শিক্ষকতায় আসছেন তাদের সবাইকে পাওয়া যাচ্ছে না, সেটা একটা দিক। কিছুদিন আগে যখন টেট শিক্ষকদের অফার দেওয়া হয়েছে তার সংখ্যাটা একটু বেশি ছিল, এবং যে নতুন নিয়মে সেখানে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে তার নিরিখে হয়তো সে চাকরি প্রত্যাশী অনেকে আছেন বাদ পড়েছেন, টেট উত্তীর্ণ অনেকে আছেন বাদ পড়েছেন। সেটা নিয়ম কানুনের বাইরে তো একটা দপ্তর চলতে পারে না, নিশ্চয়ই তার মধ্যে আছে। কিন্তু এটাও তো ঘটনা, আরো বিশাল সংখ্যক সেখানে পরীক্ষার্থী ছিলেন, বিশাল সংখ্যক পরীক্ষার্থী যদি পাশ করতো তাহলে সরকারের উপর চাপ সৃষ্টি করে তাদের সকলকে শিক্ষকতা আনা সম্ভব হতো, বা সরকারের কাছে আবেদন করা যেত, সরকারের প্রতিনিধিদের কাছে বিষয়টি জানানো হতো। এখন পর্যন্ত তারা তো সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ সবাইকে পাওয়া যাচ্ছে না, এটা পর্যন্ত ঠিকঠাক আছে। তার পাশাপাশি যারা সরকারের চাকরির আশায় থাকেন অন্যান্য দপ্তরগুলোতে, সেখানেও শূন্যপদ আছে। যে যে দপ্তরগুলোতে পরীক্ষার মাধ্যমে চাকরি দেওয়ার ব্যবস্থা আছে বা চলছে, তাতে একটা বিষয় তো পরিষ্কার, এ রাজ্যের ছেলে মেয়েদের কাছে বোধ হয় এই কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ তুলে ধরা দরকার। বিষয়টি হচ্ছে, রাজ্যের ছেলেমেয়েরা যারা মেধার বিকাশে প্রমাণ করেছে তারা যোগ্য, চাকরিতে এসেছেন বা আসবেন, তারা প্রত্যেকেই পড়াশোনা করার জন্য তৈরি। রাজ্যের একাধিক জায়গায়, আমি বিষয়গুলো ব্যক্তিগতভাবে কারো নাম বলছি না, রাজ্যের একাধিক জায়গায় অনেকে আছেন একটা টেট পরীক্ষার্থীকে তৈরি করে দিচ্ছেন, হয়তো তারা টাকার বিনিময়ে টাকা নিচ্ছেন, টাকার বিনিময়ে কোচিং দিয়ে তারা টাকা নিচ্ছেন, কিন্তু তার পাশাপাশি এটাও তো একটা পেশা প্রতিষ্ঠান হয়ে দাঁড়ালো, কয়েকজনের সেখানে রোজগার কিংবা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হলো। আবার সেই প্রতিষ্ঠানগুলো থেকে যারা পড়াশোনা করে চাকরি পাচ্ছেন তার ক্ষেত্রে তার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হলো। তিনি বা তারা যারা চাকরি পাচ্ছেন তারা আরো কয়েকজন তাদের ছেলে মেয়েদের যদি আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেন, আরো ছেলে মেয়েরা আসতে পারে। তাহলে একটা দৃষ্টিভঙ্গিত্ব পরিবর্তন করা সম্ভব হলো, যে এ রাজ্যের ছেলে মেয়েদের কাছে এই বিষয়টি প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে যে পড়াশোনা করতে হবে, পড়াশোনার মাধ্যমে সেখানে চাকরি হবে, পরীক্ষাই হোক সরকারি চাকরির মাপকাঠি। এই বিষয়গুলো নিয়ে যারা প্রতিদিন চর্চা করেন, কথা বলেন বা আমার কথাগুলো শুনছেন, তারা অনেকেই বলবেন যে হ্যাঁ আজকের দিনে বোধহয় এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন যে এ রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা সময় কি ছিল, এমন ছিল না, কেউ কেউ বলবেন আরো আজকের যে অত্যাধুনিক ব্যবস্থাপনা ছিল সেরকম কিছু ছিল না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হয়। হয়তো আমার কথাগুলো যারা শুনছেন তারা অনেকেই বলবেন যে এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষার্থীদের বা রাজ্যের যারা ছেলে মেয়ে আছে তাদের প্রত্যেকের কাছে বোধহয় আমাদের প্রত্যেক অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষ, সরকারের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের সকলের বোধহয় এক বাক্যে তাদের প্রত্যেককে অন্তত এই কথাটা বলতে হবে যে পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, নিখুঁতভাবে সবকিছু জানতে হবে, এবং তার জন্য শিক্ষার প্রসারের কথা বলা হয়। রাজনৈতিকভাবে যারা আছেন তারা নিন্দা করবেন, আগে এইভাবে চাকরি হতো এখন এইভাবে, এগুলো অন্য অংশ। যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদের শিক্ষাগত যোগ্যতা একেবারে মনে রাখবেন আপনার চেয়ে বেশি নয়, বরং আপনার চেয়ে অনেক অনেক কম। রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে তারা এত বড় জায়গায় যেতে পেরেছেন, এটা তাদের অন্য দৃষ্টিভঙ্গি, পড়াশোনা করে যেতে পারেননি, সেটাও দিক। কিন্তু আপনি পড়াশোনা করে তার কথাগুলো শুনছেন অফার আনতে গিয়ে, এটাও তো ঘটনা। আবার তিনি বা তারা যে কথাগুলো বলছেন, তিনি বা তারা যে বক্তব্যগুলো রাখছেন, তারা জানেন যে তারা রাজনৈতিক দলের প্রতিনিধি, এই কথাগুলো এভাবেই বলতে হবে, তার রাজনৈতিক পেশা সেটা, এবং রাজনৈতিকভাবে তিনি মজবুত অবস্থানে যদি আসতে চান তাকে এইভাবেই ভাষণ দিতে হবে। আমি নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রীকে বলছি না, নির্দিষ্ট করে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যদের বলছি না, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা বলছেন, আমি বলছি না। আমি বলছি গোটা রাজ্যে যারা রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য, তিনি বা তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেন। কিন্তু তার বাইরেও এ রাজ্যের অভিভাবক যারা আছেন, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন, তারাও তো এই দায়িত্বটুকু নিতে পারেন। আপনারা যারা তাদের ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলছেন, তারা একটা অংশ আছেন তার ছেলে মেয়ে পড়াশোনার পর কি করবেন তিনি পড়াশোনা চলাকালীন ভাবেন। আবার একটা অংশ আছেন যে তিনি কারোর সঙ্গে কথা বলে তাকে একটা সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। আমি
যারা রাজনৈতিক অঙ্গনে যারা আছেন, এটা ঘটনা, স্বীকার করতে কোনো আপত্তি নেই, যারা বিরোধিতা করেন কিংবা বিরোধিতা নাই বা করেন, একটা সময় তো এমনও ছিল যে চাকরি হবে কি হবে না তার জন্য রাজনৈতিক দলে নেতাদের কাছে যেতে হবে, নেতাদের সুপারিশে চাকরি হয়েছে, তা সেই চাকরিটা যোগ্যতা সম্পন্ন কারোর হয়েছে, এটা যেমন উদাহরণ, আবার এটাও উদাহরণ এই রাজ্যের প্রেক্ষাপটে আছেন। আমি বিগত দিনের অনেক বছর ধরে পরিচালিত সরকারের প্রতিনিধিদের মাধ্যমে যে চাকরিগুলো দেওয়া হয়েছিল, সকলে একেবারে এই চাকরিগুলোর যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি ছিলেন সেটা বলা যায় না, কেউ বলবেন না। এবং বিভিন্ন সময় যে চাকরির নির্দিষ্ট যে ক্রাইটেরিয়াগুলো মানা দরকার ছিল সবকটি মানা হয়েছে তা নয়, কোনোটা মামলা হলো, কোনোটা আদালত থেকে চাকরি চলে গেল, এই নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু আপনি যদি গত 40 বছরের হিসাব করেন বা 45 বছর 50 বছরের হিসাব করেন, তাহলে তো একটা সময় সেই লাইনেই চাকরি হয়েছে, নেতার লাইনে, জনপ্রতিনিধির লাইনে। এবং এখনো যারা রিটায়ারমেন্টে গেছেন কিছুদিন আগে, তারও রিটায়ারমেন্টে যাওয়ার দিন বলছেন যে অমুক নেতার কল্যাণে, অমুক নেতার কারণে তার চাকরিটা হয়েছে। এটাও ঘটনা। এখন কে কোন দলের আমি সেটা বলছি না, যারা এই নিয়ে কথাবার্তা বলছেন তারা অবশ্যই বলবেন, কিন্তু এ কথাটা তো সত্য। বা এখন যিনি রাজনৈতিক অঙ্গনের অন্যতম অবস্থানে আছেন, তারও, তাদের যে পূর্বসূরি যারা আছেন তারাও কিন্তু সেভাবে চাকরিটা দিয়েছেন। একজন নেতা, মন্ত্রী, বিধায়ক তার সুপারিশে চাকরি হবে না সেটা হয়তো অনেকে মানতে পারেন না, কিন্তু একটা কথা বোধহয় প্রত্যেককে মানতে হবে যে শিক্ষার মাপকাঠিতে, পরীক্ষার মাপকাঠিতে মেধার ভিত্তিতে যোগ্যতা সম্পন্নদের চাকরি হোক, কারণ সেটা আপনার আমার প্রত্যেকের জন্য ভালো। একজন শিক্ষক, তিনি শিক্ষকতা করছেন, তার সবকিছু জানতে হবে, সবকিছু তিনি শেখাবেন, তার কাছ থেকে অনেক কিছু জানবেন। যারা আমরা বলি আগামী দিনের ভবিষ্যৎ, তারা শিক্ষার্থী, তারা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমরা মানি, আরেকটা দেখতে হবে যদি শিক্ষা স্কুলে পড়াশোনা করাইতে হবে তার এগুলা আমরা কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে নিজের দেখে সরকার, কারণ অনেক মা বাবা আছে যদি কাজ মানুষ তার ছেলেকে কিন্তু এই মেরিট নাম্বার দিয়ে পড়াইতে পারে না, কারণ 2-3 জন প্রাইভেট টিউটার রাখতে পারে না, যার ফলে তার মেধা থাকলেও মেধাটা কাজে ইয়ে না, কারণ তার দুজন প্রাইভেট মাস্টার নাই, ঠিক মতো ভোট দিতে পারে না, যার ফলে তার কিন্তু সেই মেধা নিয়ে সে পাস করতে পারে না। যার ফলে এদিকে নিজের দিকেও চিন্তা করে সাধারণ মানুষের ধরুন কিছু চাকরি যদি আর এই মেধাটাই দেখে, যারা চাকরি করে তাদের যদি চাকরি হবে, সাধারণ মানুষের চাকরিটা কমই হবে, কারণ মেধা দিয়ে তো সবাই অর্থনীতির উপরে তার মেধা আইবে। শুধু মেধাটা অর্থনীতি খরচ না করা হয়, এই মেধা দিয়ে এই 7 বছরে কত হাজার চাকরি দিচ্ছে। এর আগে তো 2016 তো আর মেধা ছিল না বলার জন্য, 2016 থেকে ত্রিপুরা চালু হয়েছে। এর আগে কিন্তু 2009 ছিল গাইডলাইনের লাইনে চাকরি দিচ্ছিল। সাধারণ মানুষের ঘরেও কিন্তু পড়ছে এবং শিক্ষা যদি মেধা না থাকে তাদের ঘরেও চাকরি করছে, তাদের পড়াশোনা হইলেও আজকে ছেলেরা কিন্তু বিয়ে করা টেবলে পাস চাকরি করে, তাহলে আমরা ওদের মনে করি না তারাও যোগ্য। কিন্তু যদি এই দিক দিয়ে আমরা সার্বিক চিন্তা করি তাহলে নিজেদের চাকরি দিতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্টও যদি তাদের ছেলে মেয়েরা আবার লেখা পরীক্ষায় করে আজকে 7 বছরে এই তৈরা যে মেধা পরীক্ষার সত্যতা, এই চিন্তা করে কত হাজার চাকরি হয়েছে। যে ভ্যাকেন্সি গুলো আছে সেই ভ্যাকেন্সি গুলো কি পূরণ করতে পারবো 10 বছরের ভিতরে? কারণ আমরা ইলেকশনের আগে 18 ইলেকশনের আগে আমরা শুনছি 50,000 ভ্যাকেন্সি পৌঁছাবে, যেটা আমরা রতনমোহর কথা। এখন 20 বছরের চাকরি 20,000 সম্ভব, 20,000 দিচ্ছে, আর বাকি 30,000 কপি দিব সেই ভ্যাকেন্সি বুঝতে পারবো। আর এই 7 বছরের যে রিটায়ারমেন্টে গেছে এই ভ্যাকেন্সি গুলা কবে পূরণ করবো তারা? আসলে চাকরি দেওয়ার সৎ ইচ্ছেও নাই তারা। যদি সৎ ইচ্ছা থাকতো
এডুকেশন দপ্তর আজকে যে পোস্ট খালি আছে আর বছরে 2বার টেস্ট নিয়েও এই পোস্টগুলো পূরণ করতে পারতে হবে, কিন্তু দেখা গেল 2022-এ টেস্ট নিয়েছিল আর 2026-এ টেস্ট নিয়েছিল, রেজাল্ট কত দিল তার তো গ্যারান্টি নেই। তো তারা কি করে বেকারের সমস্যার সমাধান করবো, বেকার দিন বাড়বো, আর বেকারের নির্বাচন আইলে পরে বিভিন্ন ইয়ে করবো, চাকরির ক্ষেত্রে পরীক্ষার লোক তখন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি। এবং এখন পর্যন্ত বিশেষ করে 2016 সালের পর যারা শিক্ষকতায় এসেছেন তারা প্রত্যেকে টেট, এসটিজিটি, এসটিভিজিটির মাধ্যমে এসেছেন। আগামী দিনে যারা আসবেন ঠিক তারা এইভাবে আসবেন। এখন যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষায় বসছেন, একটি নির্দিষ্ট পরীক্ষার মেধা মূল্যায়ন সম্ভব নয়, অনেকে বলবেন। তো এখন যদি প্রত্যেক বছর একাধিকবার টেট পরীক্ষা হলে তো খুবই ভালো, কিন্তু ন্যূনতম যদি এক বছরে একবার করেও টেট পরীক্ষা হয়, এসটিজিটি, এসটিপিজিটি হয়, এবং সেদিক থেকে যদি মেধার ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়াটা একটি অর্থ বছরেই সেখানে শেষ করা হয়, তাহলে অনেক দিক থেকে ভালো। তার পাশাপাশি অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে তারা অংশ নিতে পারে, এবং তার মধ্যে একটা সমন্বয় সাধন খুব দরকার। প্রত্যেক বোর্ড যখন পরীক্ষা গ্রহণ করবে অন্য বোর্ডের সঙ্গে কথা বলে নেবেন, কর্তৃপক্ষ কথা বলে নেবেন, যাতে একদিনে একাধিক পরীক্ষা না পড়ে, সেই বিষয়টি মাথায় রাখা। তার পাশাপাশি এই রাজ্যের প্রত্যেক অভিভাবক, রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, প্রতিনিধি যারা আছেন তাদের প্রত্যেকের বোধহয় একটা দায়িত্ব নেওয়া দরকার। তার এলাকার ছেলে মেয়ে, তার বাড়ির ছেলে মেয়ে, তার সন্তান প্রত্যেকের কাছে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া। সরকারি চাকরি মানে বাবার ক্ষমতা বলে নয়, সরকারি চাকরি মানে শাসকে থাকার সুবাদে নয়, সরকারি চাকরি মানে সেখানে কে কোন পদে আছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা উপরে আছেন, কতটা মাঝারি স্তরে আছেন, কতটা স্বাভাবিক একটা চাকরি প্রক্রিয়া অংশ নিতে পারে, প্রভাব খাটাতে পারে, সেটা বড় কথা নয়। হয়তো কেউ কেউ বলবেন যে বিগত দিনে যখন হয়েছে কোথায় ছিলেন আপনারা, অনেকে বলছেন যে এই সরকারের সময় বলছেন, আগের সরকারের সময় কেন বলেননি, অনেকে বলছেন। আমি শুরু থেকে বলছি যে রাজনৈতিক দলের নেতারা তার অবস্থান থেকে কথাগুলো বলবেন, কিন্তু মেধার ভিত্তিতে যদি সত্যি অর্থে সরকারি চাকরি হয়, যোগ্যতা নিরীক্ষে হয়, যোগ্যতা চাকরি দেওয়া হয়, তাহলে একটা পরিমণ্ডলের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিতেও একটা পরিবর্তন আনা দরকার ছেলে মেয়েদের ক্ষেত্রে। তখন স্বাভাবিক কারণে কেউ কেউ বলবেন, কিছুদিন আগে আমি বিধানসভার অধিবেশনে বলা হচ্ছিল যে কোন একজন বিধায়কের কাছে চাকরির জন্য গেছেন, তিনি টাকা খুঁজেছেন, টাকা ছাড়া চাকরি হবে না বলছেন এই বর্তমান প্রজন্মের মন্ত্রী বিধায়করা বলছেন। আবার বিগত দিনে কেউ কেউ বলছেন যে পার্টির লাইনে চাকরি হয়েছে, কেউ কেউ বলছেন আগে পার্টি অফিস থেকে মেধার তালিকা হয়েছে, চাকরির তালিকা হয়েছে, মেধার মূল্যায়ন হয়নি, বা 10,300 দেশ অন্য কয়েকটি চাকরির ক্ষেত্রে মামলা হওয়ার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এই কথাগুলো যারা বলছেন বা যে কথাগুলো আলোচনা করছেন, হোক না তারা তাদের মতন করে করুক, তারা তাদের প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করতে পারেন। কিন্তু যারা সমাজকে ভালো চান, এ রাজ্যটাকে ভালো চান, প্রত্যেক দপ্তর ভালো করে চলুক যারা চান, সেদিক থেকে বোধ হয় এটাও খুব গুরুত্বপূর্ণ। রাজ্যের ছেলে মেয়েদের মেধার দিক থেকে অনেক অনেক উন্নত। এ রাজ্যের ছেলে মেয়েরা রাজ্যের বাইরে, দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনাম অর্জন করে কাজ করছেন, রাজ্যকে বলা যেতে পারে রাজ্যের মান উজ্জ্বল করছেন, রাজ্যকে গৌরবান্বিত স্থানে পৌঁছে দিচ্ছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, এখানে বলা হচ্ছে মেধার ভিত্তিতে সরকারি চাকরি, মাপ করেন, এটাকেও আমি সঠিকভাবে বিশ্বাস করতে পারছি না। কারণ আমরা তো পরীক্ষা কেন্দ্রে যাই না, কারণ এখানে যেইভাবে অফারগুলি পর্যন্ত বিক্রি হচ্ছে সেটা মানে কি বলতে বিক্রি হচ্ছে, এটাও আমি মনে করি 2 নম্বর। কারণ মন্ত্রীরা কিভাবে জানেন কে অফার পেয়েছে, কে কি হয়েছে, তার বাড়িতে কে খবর দিয়েছে, এতগুলি লোকের বাড়িতে খবরটা কিভাবে ছিল? এখানেও সন্দেহের টাকা ঘুরছে। আমার ধারণা, মানে আমার ব্যক্তিগত মতামত, যে এখানে এক সময় ছিল মেধা, সিনিয়রিটি, নিডি, নাইলে দেশ চলবে না, রাজ্য চলবে না।
এখানে যারা বাকিরা মনে করেন পরীক্ষা দিয়ে ফেল করেছে তাই নাই, তারা কি লেখাপড়া শিখে নাই? তারা এই ছাত্রদেরকে পড়াশোনা করাতে পারবে না? এগুলো অবাস্তব। এখানে সব জায়গায় 2 নম্বরই চিহ্ন ধরা পড়ছে। কারণ এত গুলি লোককে অফার দেখিয়ে বিলি করা, এখানে পরিষ্কার যে এটা স্বচ্ছ নয়। আমি যদি আমার যাওয়ার ইচ্ছা থাকে, তার সঙ্গে পরিচয় থাকে, যোগাযোগ থাকে, তাকে খবর দেওয়ার মতো ব্যবস্থা থাকে, তাই তাকে পাস করানোর ব্যবস্থা আমার কেন থাকবে না? আমরা বহু দেখেছি, কয়েকদিন আগে কম্পিউটারের একটা ভাইরাল হয়েছে যে সবাই টাকা দিয়েছে, তুমি টাকা দাও। এখানে এই কথা বলার কোনো উপায় নেই যে এগুলি স্বচ্ছ একবারে স্বচ্ছ হয়ে গেছে। এটাই আমার বক্তব্য। নমস্কার। আরো একটি বিষয় খুব প্রয়োজন বলে আমি মনে করি, সেটা হচ্ছে এই রাজ্যের বুকে যারা পাশ করেছেন বিগত দিনে, তারা একটা ধারণা নিয়েছিলেন। আজকের ছেলে মেয়েদের কাছে বোধহয় হয় এই ধারণাগুলো একটু অন্যভাবে সেখানে প্রতিফলিত হচ্ছে। যারা বিএ পাশ করলেন, বিএসসি পাশ করলেন, এমএসসি পাশ করলেন, এমএ পাশ করলেন, বিকম এমকম পাশ করলেন বা অন্য কোনো ডিগ্রি নিলেন, তারা অন্তত তার যে চাকরিতে আসতে হবে তার জন্য আরো যে তাকে পড়াশোনা করতে হবে ওই ডিগ্রিগুলোর পর, সেটা কিন্তু এখন প্রায় সকলের কাছে পরিষ্কার। বিশেষ করে একটা সময় তো বিএড প্রয়োজন ছিল না, ডিএলএড প্রয়োজন ছিল না। তখন স্বাভাবিক কারণে সেখানে বিএড পড়ার জন্য কতজন এসছেন? সংখ্যা খুবই কম ছিল। এখন যখন প্রয়োজন ছিল, অনেকেই সেখানে পড়াশোনা করছেন, রাজ্যের বাইরেও অনেকে পড়াশোনা করছেন। আবার একটা অংশ আছেন, আমি নির্দিষ্ট করে বলছি না, এবং এই অনুষ্ঠানে যারা আমার কথাগুলো শুনছেন কিংবা যারা আছেন আমাদের দৃশ্যে, যাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, আমি কোনোভাবে নির্দিষ্ট কাউকে বলছি না। আপনাদের মধ্যে বা এই রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে কেউ কেউ বিএড ডিগ্রি চুরি করে আনছেন, সার্টিফিকেটটা কোনো একটা ভুয়ো প্রতিষ্ঠান থেকে আনছেন, চাকরি পাওয়ার চেষ্টা করছেন। এই মন লোক যেমন আছে, ঠিক তেমনি প্রকৃতভাবে বিএড সুন্দরভাবে পড়াশোনা করে ভালো ডিগ্রি নিয়ে এসছেন এবং চাকরি করছেন, এমন লোকও আছেন। এবং আরো কয়েকটি চাকরির ক্ষেত্রে যে নির্দিষ্ট সার্টিফিকেট থাকা দরকার বলা হচ্ছিল, সেগুলোও জাল করে আনা হয়েছে বা 2 নম্বরই করে আনা হয়েছে বা টাকার বিনিময়ে আনা হয়েছে। এগুলো ধরা পড়েছে সরকারি দপ্তরের মাধ্যমে, নির্দিষ্ট বোর্ডের মাধ্যমে সেগুলো ধরা পড়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া ইত্যাদির ক্ষেত্রে হয়তো জটিলতা থাকতে পারে, কিন্তু ধরা পড়েছে। অর্থাৎ কোনো জালি প্রতিষ্ঠান থেকে, কোনো ভুয়ো প্রতিষ্ঠান থেকে কিংবা এইভাবে চাকরি পাওয়ার জন্য যে ডিগ্রি সার্টিফিকেট থাকা দরকার সেগুলো নিয়ে যারা 2 নম্বরই করছেন, সেগুলো ধরা পড়ছে। আপনি এখন যদি মনে করেন যে হ্যাঁ এইভাবেও চাকরি পাওয়া সম্ভব, আপাতত সম্ভব না। আমি গ্যারান্টি দিচ্ছি না যে একেবারে পুরোপুরি স্বচ্ছতা হয়ে গেছে। আমি এখান থেকে বসে ডাক্তার মানিক সাহার টিমকে যেমন আমি সার্টিফিকেট দিচ্ছি না কোনোভাবে দপ্তরের কাজকর্ম, এটি সরকারের প্রতিনিধিরা আছেন, সরকারের লোকজন আছেন, তারা বিষয়টি দেখবেন, কিন্তু ধরা পড়ছে। আবার এটা তো ঘটনা, রাজ্যের বুকে অনেকে আছেন, বিগত দিনে কতগুলো প্রতিষ্ঠান ছিল, সে প্রতিষ্ঠানগুলো থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, বিভিন্ন বড় বড় ডিগ্রি নিয়েছেন। বিশেষ করে সরকারি কর্মচারীদের একটা অংশ বড় বড় ডিগ্রি নিয়ে প্রমোশন পাওয়ার চেষ্টা করেছেন। সেগুলো ওইসব প্রতিষ্ঠানগুলো যে ভুয়ো, সরকারের স্বীকৃতি নেই সেসব প্রতিষ্ঠানগুলো, সেগুলো বিগত সরকারের যেমন ধরা পড়েছে, বর্তমান সরকার সময় ধরা পড়ছে। একটা সরকারের মনিটরিং সিস্টেম নিয়ে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো কঠোরতা রয়েছে, সেটা স্বীকার করতেই হয়। তাহলে সেটা একটা দিক রয়েছে। তার সঙ্গে বোধহয় আরো কয়েকটি বিষয় আমাদের খুব প্রয়োজন জানা দরকার এবং অন্যকে বলা। আমি কোনোভাবে এই জায়গা থেকে জোর করে আপনাকে কিছু বলতে চাইছি না, আপনারা মূল্যায়ন করবেন আপনাদের মতন করে, তবে বলা খুব দরকার। সেটা হচ্ছে যে কোনো একটি রাস্তায় যদি আপনি যাওয়ার চেষ্টা করেন, আপনার গন্তব্যস্থলে পৌঁছা পর্যন্ত নানা প্রতিবন্ধকতা থাকবে, নানা কণ্টক থাকবে, নানা বলা যেতে পারে যুক্তি ঝামেলা থাকবে।
তারপর আপনাকে গন্তব্যে পৌঁছতে হবে। এখন প্রশ্ন হলো আপনি গন্তব্যে পৌঁছবেন কি স্ট্রাগল করে, সংগ্রাম করে, লড়াই করে, পরিশ্রম করে, মেধার ভিত্তিতে, না 2 নম্বরই পথে? আমাদের কিন্তু রাজ্যে হোক দেশে হোক গন্তব্যস্থলে পৌঁছার জন্য দুই দিক থেকে আমরা যারা যারা এগুচ্ছেন তাদের দৃশ্য দেখি, তাদের অবস্থান দেখি। কেউ 2 নম্বরই পথে, কেউ সৎ পথে। এটা স্বাভাবিক ঘটনা। আর গতকালও যেমন ছিল, বিগত দিনে যেমন ছিল, বর্তমানে যেমন আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি প্রত্যেকটি প্ল্যাটফর্মে দেখবেন কেউ কেউ খুব কম সময়ের মধ্যে তার গন্তব্যে পৌঁছে যায়, হয়তো মেধায়, নতুবা কৌশলে, কিংবা 2 নম্বরই রাস্তায়। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সমীর কুমার পাল বলছি। ওরা তো সবসময় বিজেপি বলছে মেধাবী ভিত্তিতে সবকিছু দিবে। মেধাবী তেল দিতে গিয়া শুধু ব্রাহ্মণদের মানুষ বলতে মেধা ছাত্র মহিলা বিজেপির কাছে এই প্রশ্নটা আপনার মাধ্যমে পৌঁছাতে চাই, RSS এর কাছে পৌঁছাতে চাই যে ভারতবর্ষ একমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়ের মেধাবী, যার জন্য সমস্ত পথগুলি ভারতবর্ষে তারা বিশ্বাস করলে এরা বিশ্বাসঘাতকতা করতো সামনের লোকে। কারণ কেন করতে এই কথা বড় বড় কাছে উনি পথ আছে, এটা শুরু করে প্রধানমন্ত্রী ভবন যা আছে সব কথা তারা রেখে দিচ্ছে। তার মানে কি তাদের মানসিকতা যে মস্তিষ্কতা যেরকম খারাপ হচ্ছিল, এখন আমরা বলছি তারা খারাপ। শুধু মেধাভিত্তিক করতেছে, পরীক্ষার সময় বসে পরে মৌখিক পরীক্ষার সুযোগ থাকছে। আপনি যতই নাম্বার মান লাগে মৌখিক পরীক্ষা থেকে নাম্বার পাস, আর আমরা রেজাল্ট নেন, এই হলো তাদের মন মানসিকতা। আর আমরা যে কিছু মূর্খ মন্দিরা আছে, ওই RSS এর ট্রেনিং দিয়ে দিয়ে মূর্খতা আছে, ভারতবর্ষের অশিক্ষিত যে কি আছে সব ধরে নিয়ে RSS এর ঢুকে ভারতবর্ষের প্রশাসন মানে খারাপ করতেছে। তারা আইন এরকম ভাবে তাদের সুযোগ ফলাইয়া তারা পুষ মানাইয়া এই দেশটাকে শোষণ করছে। যখন মেধাবৃত্তির নামদারি করিয়া এই কর্মী সেনা, এই সেনা, হিন্দু সেনা, RSS এর সেনা বানাইয়া মুখে নিয়ে আমার উপরে কাটা দিয়ে কাটা করতেছে, আমরা অত্যাচার করতেছে। যতদিন ব্রাহ্মণ সংস্থারে মানে বহিষ্কার আমরা না করতে পারব সবাই, এখন তাদের কাছে আমরা সত্য চাওয়া দরকার, চাইতে না পারব যে আমরা কেন পিছিয়ে দিচ্ছি দুনিয়ার মধ্যে। আমাদের সমকালীন পশ্চিম দেশ একদম ধন সত্য, এই ধনগুলি কোথায় যাইতেছে, কার কাছে যাইতেছে, কোন সমাজের কাছে যাইতেছে, জাতি গণনা দিতে তারা পুরা আমার দেশে থাকে এরা, আমরা জাতি গণনা দিব তারা ওই মানসিকতা খারাপ করবো না, তাইলে তারা আজ পর্যন্ত কোন জায়গার মধ্যে অযথা এই ছাত্র চাকরি দিতেছে, অযথা দিতেছে, 2 দিন পরে তারা চাকরি আমাদের বিশ্বাসঘাতক করতেছে। CPM যদি সত্যি কাজ করতে তাহলে আপনার এই দেশটা বিশ্বাসঘাতকের দেখা মেলে আচ্ছা তারাও এই বিশ্বাসঘাতকতা করছে, কারণ তারাও ওই ব্রাহ্মণবাদীদের মানসিকতা বিচার দাবি চলতেছে। কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আপনি দেখেন পশ্চিমবঙ্গে অবস্থা, আপনার দিল্লির অবস্থা, কত RSS, কত ব্রাহ্মণবাদী লোক আজকে দাঙ্গা করে, তাতে তারা মাত্র মন্দিরের মতো শুনছেন কোন ব্রাহ্মণরা এই বলি হইতে ওই মারটাতে মুসলিমদারে মারটাতে আপনার ওই দলিত নাম দিয়া। আমরা পরপর কয়েকটি অনুষ্ঠান দেখেছি, যারা অফার হাতে পেয়েছেন দারুণ খুশি, তারা পরীক্ষার মাধ্যমে মেধার বিচারে তারা চাকরি পেয়েছেন, তাদের অভিজ্ঞতা যেমন রয়েছে তাদের কথাও রয়েছে, বক্তব্য প্রতিক্রিয়া রয়েছে। আমরা সেই কথাগুলো একবার শুনি, আরো একবার শুনি, তার আগেও আমরা শুনেছি। সালমা বেগম রাশিদা, আমার বাড়ি সোনামুড়া। আমি আজকে PWD ডিপার্টমেন্টের যেই পোস্টের জন্য অফার পেয়েছি, এটা আমার ড্রিম জব ছিল, আর এটা একমাত্র সার্থক হয়েছে আমার হার্ডওয়ার্কের দ্বারা আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা সম্পূর্ণই ক্লিয়ার অ্যান্ড স্বচ্ছ একটা প্রক্রিয়া। এটার জন্য আমরা সবাই খুবই স্যাটিসফাইড অ্যান্ড সবাই খুশি। প্রথম তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডক্টর মানিক সাহা স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত ট্রান্সপারেন্ট প্রসেসের জন্য। এটা আমার 3rd জব। থ্যাংক ইউ স্যার। চেষ্টা করব দেশের রাজ্যের জন্য ভালো সার্ভিস দেওয়ার।
এই চাকরিটা তো সত্যি অনেক ট্রান্সপারেন্ট ভাবে হয়েছে, যদি না হতো আমার এটা 3 নম্বর চাকরি, এটা হলো না হলে। তো বারবারই বলছি গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে আমি কৃতজ্ঞ, চেষ্টা করবো নিজের ভালোটাই, সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য। নমস্কার, আমার নাম রাজীব ঘোষ, বাড়ি উদয়পুর, গোমতী, ত্রিপুরা। আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে অফার দেওয়া হয়েছে, তার জন্য আমি ত্রিপুরা সরকারের কাছে খুবই কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করব পিডব্লিউডি ডিপার্টমেন্টে ভালো করে কাজ করে যাব এবং আমার সতীর্থ যারাই পেয়েছে তাদের সকলকে অভিনন্দন। নিয়োগ নীতির মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, আর সবাই মানে আমার চীন পরিচিত যতজন ইঞ্জিনিয়ার ভালো মানে রিক্রুটমেন্ট পেয়েছে, তার জন্য আমি খুবই আনন্দিত। এবং আমার নাম রাকেশ ভৌমিক, আমি টিএস এক্সামে র্যাঙ্ক 1 হোল্ডার। ঠিক আছে, এই গভর্নমেন্টের দ্বারা আমি পিডব্লিউতে নিয়োগপত্রের মধ্যে আমি আজকে জয়েন করলাম। ঠিক আছে, খুব স্বচ্ছভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, একটু লেট হয়েছিল কিন্তু সবকিছু ওকে ভাবে হয়েছে। এখন আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি আমার জুনিয়রদের এটাই বলবো, সামনে আবার বেরোবে ইঞ্জিনিয়ারিং জব, সবাই ভালো করে পড়ো। ঠিক আছে, আই হোপ সবকিছু ভালোভাবে হবে। ট্রান্সপারেন্সি হয়েছে, এর জন্য আজকে আমরা এই জায়গাতে এসেছি। আমি যতটুকু হার্ডওয়ার্ক করেছি তার আমি পেয়েছি, র্যাঙ্ক 1 করেছি, তো আমার মধ্যে তো কোনো কমপ্লেন নেই। এভরিথিং অবভিয়াসলি এক্সাম আমাদের যেরকম ভাবে হওয়া উচিত ছিল এইভাবেই হয়েছে, আমাদের কোনো মানে ডাউট নেই, মানে কোনো রকমের কোনো প্রবলেম নেই, কিন্তু একটু লেট হয়েছে, কিন্তু ঠিক আছে। আর আলটিমেটলি তো পেয়ে গেলাম, সবকিছু সঠিকভাবে হয়েছে, যতটুকু হার্ডওয়ার্ক করেছি তার রেজাল্ট পেয়েছি, তো আই এম হ্যাপি। আমি বনশ্রী নাহা, পিডব্লিউডি ডিপার্টমেন্টে সিভিলে জব পেয়েছি, আজকে অফার লেটার দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। এবং এই চাকরির প্রক্রিয়াটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? গভর্নমেন্ট ভালো সব কিছুই প্রপার চ্যানেলে গভর্নমেন্ট আমাদের রিক্রুটমেন্ট হয়েছে এবং আমরা অফার পেয়েছি। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ভৌমিক, ডটার অফ শ্রী সুনীল ভৌমিক। তো আমি জুনিয়র ইঞ্জিনিয়ার অফ পিডব্লিউডি এটার জন্য মানে পরীক্ষা দিয়েছিলাম। আমার এই পরীক্ষাটা একমাত্র আমার মানে হার্ডওয়ার্ক এবং মানে সবার আশীর্বাদের ফল, আমার মা বাবা এবং ভগবানের নমস্কার, কে আশীর্বাদের ফল। বলছেন? এটার জন্য মানে কোনো কিছু মানে আমি ডুপ্লিকেসি কখনো দেখিনি। কথা বলুন। এখানে একজন গরিব ছেলে মেয়েরা চাকরি হয়নি, এখানে তো যারা পুঁজিবাদী বসে তাদের ঘরে চাকরি গেছে, যারা 4-5 জন স্টুডেন্টের মাস্টার ছিল, 5 জন মাস্টার রেখেছে, শুধু ওনাদের ঘরে চাকরি গেছে। তাহলে এটা পুঁজিবাদী, যারা পুঁজিবাদী শিক্ষা নেয় তারাই পেয়েছে। আগে তো আমরা দেখেছি রিক্সাওয়ালা, অটোওয়ালা, মজুর, তাদের ছেলেরা চাকরি দিত। এখন কি এটা তো যারা তাদের পুঁজি আছে তারাই পাচ্ছে, চাকরির জন্য কি করা হবে? তার মানে ওর সাথে গরিবরা চাকরি পাবো নাকি? কিন্তু মেধা গরিব তো মেধাও থাকবে না, মেধা যাদের পুঁজি আছে তারাই মেধা থাকবে। একটু পুরস্কার করা দরকার। মেধা ছাড়া যদি যাওয়া যায় তাহলে এমন এমন পরিবারের চাকরি পেয়েছেন তাদের কাছে না হলে থাকে, এটা তাদেরকে দিয়েছে। আর তাদের দরকার প্রকৃত, তারা পাচ্ছে না, কারণ তাদের মেধা নেই। চন্দ্রপুর নর্থ ত্রিপুরাতে। তো আজকে আমি জিটিতে গ্রাজুয়েট টিচার পদে আজকে এই অফারটা নিতে এসেছি। তো আজকে এই অফারটা পেয়ে আসলে আমি সত্যি খুবই আনন্দিত এবং খুবই খুশি। এতদিনের পরিশ্রমের ফল, এত অপেক্ষার পর, এত পরিশ্রমের পর, এত মানে পরীক্ষায় এত পাস করার পর, মানে এত স্বচ্ছভাবে মানে এই পরীক্ষাতে পাওয়ার পর, মানে এই অফারটা পাওয়ার পরে যে কি আনন্দ হচ্ছে, কি খুশি হচ্ছে, এটা বলে বোঝানো যাবে না। তো এটা মানে একদম কি বলবো, কি মানে ভাষা বলে বোঝানো যাবে না, মানে এত আনন্দ হচ্ছে। তো এটা ছিলাম পরীক্ষা বা মেধা মার্ক কাটে, এটা খুব ভালো একটা দিক, কিন্তু সেই মেধার জন্য যারা মানে পিছনে অর্থ হোক, শিক্ষা হোক, পরিবেশ হোক জুগিয়েছেন, ওনাদের তো অবদানটা তুলে ধরা প্রয়োজন আমি মনে করি। মেধা যদি মানে চাকরির একমাত্র মাপকাঠি হয়ে থাকে তাহলে
যেসব দপ্তরে নিয়োগ হচ্ছে, দপ্তরের যে সরকারি কর্মীরা অধিকতা হোক, ছুটি হোক, ওনাদের সফলতা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করতে ওনারা মেধা অর্জন করেছে, ওনারা না লাগে চাকরি দিলে আমি খুশি হব। মেধা নিয়ে মা বাবার টাকা করে ওনারা চাকরি পেয়েছেন, কিন্তু অনেক সময় দেখছি পোস্ট অফিসের মাধ্যমে মানে অফার আসছে, বিভিন্ন জনপ্রতিনিধিরা দেখাচ্ছেন, ফটো তুলছেন, বিশেষ করে কিন্তু ফটো তুলে তুলে রাখছেন। তার মানে এটা তো মানে একটা ফিরন দেখাচ্ছে, নিরবতা মতো লাগছে না। প্রশাসনের অধিকতা আসুক, দপ্তরের দপ্তরে চাকরি পেয়েছে ওনারা আসুক, কারণ ওনারা ওনাদের অবদান থাকে। নেতা বা বিধায়ক ওনাদের তো কোনো অবদান নেই এখানে। ওনারা তো 5 বছরের জন্য মন্ত্রিসভায় আছেন বা বিধানসভায় আছেন, কিন্তু দপ্তর তো দপ্তরে যারা আছেন হয়েছে ওনারা তো 60 বছর সাথে নিশ্চিত। ওনাদের সফলতা তুলে ধরা প্রয়োজন বলে আমি মনে করি। যেকোনো দপ্তরের যদি মানে আধিকারিকরা খেলা করে চাকরি দেন, ফটো তুলেন, ভিডিও করেন, সামাজিক মাধ্যম তাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করেন, তাহলে ওইসব দপ্তরের সুনাম বৃদ্ধি হবে। সরকারের এখানে তো কিছুই নেই, জনপ্রতিনিধিদের তো এখানে আমি কিছুই দেখছি না। ওনারা তো যদি মনে করুন ব্যক্তিগত টাকা করে বা ব্যক্তিগত মানে আর্থিক সহায়তা ওনাদেরকে বেকার শীর্ষস্থানে পৌঁছিয়ে দিই, তাহলে বুঝে নিতাম। ওনারা তো নিজেরা অর্জন করেছে, যেখানে জনপ্রতিনিধিদের মেলা করে ওনাদের হাতে কাম নেওয়া এগুলি তো মানে আমি ব্যক্তিগত হবে এটা ভালো লাগছে না। তাহলে আগে তো পোস্ট অফিস থেকে চাকরি বাকরিরা পারবে ওনাদেরকে সারা জীবন মনে রাখবে। দেখুন জনপ্রতিনিধিরা বিধায়করা এনারা মেলা করে ক্যামেরা বহন করে হাতে হাতে দিয়ে দিচ্ছে সবার, এগুলি আমার কাছে ভালো লাগছে। ধন্যবাদ। তো এটা জাস্ট ফিল করার বিষয়, সত্যি না কোনো এমএলএ না কোনো বিধায়ক কারো কাছেই যেতে হয়নি। আমি জাস্ট পরীক্ষাতে পাস করেছি এবং পরীক্ষায় পাস করার পরে অফারটা পেয়েছি। কারোর কাছে আমার যেতে হয়নি, কোনো মিছিলেও দৌড়াতে হয়নি, কোনো মিটিং এ দৌড়াতে হয়নি। তো এটা খুবই স্বচ্ছভাবে পেয়েছি। তো এটার জন্য সরকারের কাছে এবং আমার মানিক সাহা স্যারকে অনেক ধন্যবাদ। আমি ইউজিটিতে আজকে পেয়েছি। শুধু আজকে এটা পাওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের যে ট্রান্সপারেন্সি যে সিস্টেমটা, এটার জন্য এক্সামের কারণে পেয়েছি। আমি ত্রিপুরা গভর্নমেন্টের প্রতি খুবই খুশি এবং আজকে এটাতে আমি খুবই গর্বিত। নিজের শিক্ষক মেয়ে শিক্ষক হয়েছেন, কিরকম লাগছে অনুভূতিটা, কিরকম টেনশন ছিল এর আগ অব্দি? ভালো লাগছে, আমার মেয়ে খুব পরিশ্রম করেছে এবং তার ফল পেয়েছে। আমি খুব অনেক, আমার ছেলেও মাস্টার, আমার মেয়েও মাস্টার, আমি নিজেও মাস্টার ছিলাম, এখন রিটায়ার্ড পারসন। কাজে আজকের দিনটা আমার কাছে মানে খুবই একটা স্মরণীয় দিন বলে আমি মনে করছি। আমার আজকে আমি শিক্ষকতা পেশায় স্নাতক স্তরে শিক্ষকের যে অফার পেয়েছি, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত হব। আমি অনেক নমস্কার, কে বলছেন? যে আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করতে। হ্যাঁ বলুন। বলছি আপনারা যে খুব সুন্দর একটা লাইন দিয়েছেন যে পরীক্ষা সরকারি চাকরির মাপকাঠি, এটা কিন্তু খুব মানে একটা সুন্দর বিষয় বা আসলে খুব সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন বা একটা অনুষ্ঠান করছেন। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার মিনিস্টার স্যার ডক্টর মানিক সাহা স্যারকে। মানে কিছু হোক উন্নতি হোক না হোক, এটা ঠিক করেছেন ওনারা যে মাপকাঠি চাকরি হচ্ছে দাদা। আমি বলবো মানে আগের গভর্নমেন্ট গুলো কি বলতো, লাইনে দাঁড়া করিয়ে তারপর চাকরি দিত, তা হতো তারা ঠিক নেই। কিন্তু ওনারা কিন্তু খুব সুন্দর একটা প্রসেস চালু করেছেন যে মাপকাঠি দিয়ে, ওটা যদি চলে ভারতবর্ষে তো খুব উন্নতি হয়েছে। ধন্যবাদ স্যার। আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আমার বাবাও শিক্ষক ছিলেন। আমি খুব নমস্কার, কে বলছেন? সহিত আমি আমার পেশায় দায়িত্ব। হ্যালো, কথা বলুন। স্যার বলছিলাম আজকে দেখলাম মেলা অনুষ্ঠান পেলাম, এই চাকরিগুলোতে নিচ্ছে
আমি এই সরকারকে অনুরোধ করবো যাতে চাকরিওয়ালাদেরকে মোবাইলের সাথে যাতে না নেওয়া দেওয়া যায়, কারণ চাকরি পেবে তারা অফিসে বসে বসে মোবাইল টিপে ওই এই দৃশ্যগুলো যাতে আমরা জনগণ যাতে না দেখতে পাই। কাজ সঠিকভাবে যাতে কাজ করা হয়, দিনের কাজ দিনে শেষ করতে লাগবে, এটাই আমাদের কাছে সরকারের কাছে অনুরোধ। চাকরি তো আমরা খুশি, কিন্তু চাকরি পেয়ে যেহেতু অফিসে বসে কাজ না করে মোবাইল টিপলে জনগণ যাইবে আর ঘুরে ঘুরে আসবে, তাদের গাড়ি ভাড়া যাচ্ছে, টিকিং করতে যাচ্ছে, এগুলো যাতে না হয় এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে। আর শ্রমিকের জন্য যাতে কিছু একটা করা হয়, না হলে শ্রমিক না খাই মরবে। এইটুকু আমাদের আবেদন সরকারের কাছে থাকবে। সরকার চাইলে অনেক কিছু করতে পারে, যাতে মোবাইল কোনো অবস্থায় চাকরিওয়ালাদেরকে প্রবেশ নিষেধাজ্ঞা না হলে জনগণের কোনো কাজে আসবে না, তারা মোবাইল টিপবে বসে বসে। আর প্রত্যেকটা অফিসে সিসিটিভি লাগানি হোক, যাতে সরকারকে দেখতে পায় যে সিসিটিভির মাধ্যমে কে ডিউটি করে, কে ডিউটি করছে না, কে মোবাইল টিপছে। নাহলে এই দেশের অবস্থা বিগত দিনে যে দিন আসছে এই দিনে বিকল্প পরিণতিতে দাঁড়াবে। নমস্কার। এবং পরীক্ষার পর মানে মোটামুটি আমার পরীক্ষা ভালোই হয়েছিল। তো মানে এখানে কোনো আমার অন্য কেউ কারোর কোনো সহায়তার দরকার পড়েনি, নিজের মেরিট থেকেই হয়েছিল। বিয়ের আগে মানে আমি এটাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, আমি খুবই খুশি। আমার এখন শ্বশুর বাড়ি গন্ডা ছিল। তো আমি টিআরবিটির মাধ্যমে যে টেট এক্সাম হয়েছিল সেটা দিয়েছিলাম 2022-এ, আর তার আজকে অফার শুরু হয়েছে। আমি জিটিতে সিলেকশন হয়েছি। আর যে ট্রান্সপারেন্সি মেনটেন সেটা প্রত্যেক বছরই টিআরবিটি খুব ভালোভাবেই করে, এবার এই বছরও সেটা ভালোভাবেই করেছে। এবং যারা পরীক্ষা দিচ্ছে সামনে বছর এবারও দিচ্ছে তাদেরকে অনেক শুভকামনা রইল। এবং এটাই বিশ্বাস যে সামনের বছরে যারা নিয়োগ হবে এবার যেরকম ট্রান্সপারেন্সি মেনটেন করেছে সেইভাবে যেন দপ্তর তাদেরকে এই ট্রান্সপারেন্সি মেনটেন করে এই চাকরিগুলো প্রদান করে। শিক্ষক হিসেবে আপনার কাছে চ্যালেঞ্জটা কি? শিক্ষক হিসেবে চ্যালেঞ্জ বলতে এখন যে নতুন এনইপি চালু হচ্ছে এবং এই এনইপির মাধ্যমে যে নতুন এডুকেশন সিস্টেমটা আরো গ্রামে গঞ্জে বা ছোট ছোট ছেলে মেয়েদেরকে আরো উদ্বুদ্ধ করে তোলা, এআই এর সাথে যদি তারা কম্পিউটার পরিচালনা, সেটাই এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি। আর সেটা আমি বিশ্বাস করি যে আমরা নিশ্চিতভাবেই পারবো। देखिए सर, अभी हमारे त्रिपुरा में कुछ ही दिनों पहले 10,323 लोग जॉब चला गया उन लोगों का। ये क्यों गया? क्योंकि गवर्नमेंट का जो रिक्रूटमेंट पॉलिसी वो ठीक नहीं था। अभी का जो रिक्रूटमेंट पॉलिसी है देख लीजिए, पहला एग्जाम होता है, फिर हर एक डॉक्यूमेंट को थोरोली एग्जामिन किया जाता है, फिर एनसीटी के रेगुलेशन के अनुसार हम लोग को रिक्रूट किया जाता है। और ये गवर्नमेंट का जो रिक्रूटमेंट पॉलिसी है, इसीलिए जो युवा रहते हैं वो लोग पढ़ते हैं, ना कि वो आप कोई पॉलिटिकल पार्टी में जाके पार्टिसिपेट करते हैं। वो घर में जाते हैं और ठीक से मेहनत करते हैं। तो ये सरकार का एक एग्जाम्पल है जिससे कि बोलते हैं कि युवाओं को कि मेहनत करो फिर जॉब ऑटोमेटिकली आ जाएगा। और बात रहा जॉब का, मेरे पापा भी टीचर है, तो इसीलिए मेरे पापा को मैं आइडल मानता हूँ, और इसीलिए मेरा ये ड्रीम जॉब था कि मेरे पापा के जैसा बनना है। तो अभी ये जॉब मिल गया, लेकिन क्या है कि जॉब को कंटिन्यू करना और भी बहुत जिम्मेदारी मेरे पास है। क्योंकि अभी जो ये है बच्चे लोग है ना, बच्चे लोगों को जो बेस लाइन में अगर बच्चों को एजुकेशन नहीं मिलेगा तो एक बच्चा कभी भी डेवलप नहीं हो पाएगा, और ये बेस लाइन में हमको बहुत काम करना पड़ेगा अभी। तो इसीलिए मैं गवर्नमेंट को भी बहुत थैंक यू जनाना चाहता हूँ, और हमारे यशस्वी प्रधानमंत्री जी और हमारे प्रिय सीएम जी श्री प्रोफेसर डॉक्टर मानिक शाह को हार्दिक धन्यवाद हम लोगों को जॉब में रिइंस्टेट करने के लिए, जॉब देने के लिए। और मैं युवाओं को बोलना चाहता हूँ कि आप भी पढ़िए, और अगर पढ़ेंगे तो और बहुत अच्छा जॉब आपको मिल सकता है। গ্রাজুয়েট টিচারের অফার পেয়েছি। আজকে আমি খুবই আনন্দিত, কারণ অনেক আগেই আমার এই স্বপ্ন দেখেছিলাম, আজকে নিজের চোখে সেই স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখছি। ঠিক আছে,
আমি রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে আমাদের প্রফেসর ডক্টর মানিক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করে আমাদেরকে এরকম অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। এবং আমি সমাজের যে মেরুদণ্ড গড়ার যে কাজ, যে দায়িত্বে আমি নিযুক্ত হয়েছি, আমি সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করব এবং খুব ভালো একজন শিক্ষক হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন সবাইকে আর এই যাত্রায় যারা আমার সহায়ক ছিল তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। Now I am very happy to say that our Tripura government is very doing a transparent job. In Tripura, all the youths are very happy. Also, now I am doing also one or more job, PWD department. Now I am in service, but nowadays I get two job. But once upon I can't imagine that I will get two offers. Before Now what job you got? now I am a graduate teacher from education department, director of education. How big is the challenge? What will be your main aim? My main aim is give to students quality education and their improvement, more development, and our Tripura is development. If students get development, then our India is development. Yeah. Sir, my target is it's my dream job. Actually, it's my dream job. When I was class 6-7, that I was thought I would get a teaching job because it is my profession. In that before I got a PWD job. Before I was a guest teacher and Dharmanagar Government Degree College, also Panishkar Government Degree College. Then I got job from PWD. Then now I got from Director of Education Department. It's my dream job. I'm very happy to say that. Thanks Tripura government. Thanks all my parents, especially my mother and my teachers who guide me. খুব ভালোই লাগছে, অনেকদিন পরে মানে দেওয়া হচ্ছে তো। কিন্তু আপনারা শুনলেন যারা পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন, চাকরির অফার হাতে নিয়েছেন, তারা তাদের প্রতিক্রিয়া বলেছেন। আবার এটা একটা বিষয় আছে, অনেকের কথাগুলো বলছিলেন। আজ যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদেরকে যারা এই জায়গায় পৌঁছে দিয়েছে, মেধার জায়গায় পৌঁছে দিয়েছে, তাদেরও তো যথেষ্ট মেধা আছে নিশ্চয়ই। তাদের মধ্যে অনেকে আছেন এ রাজ্যের গুণী শিক্ষক, গুরুজন, তারা তাদের সর্বোচ্চ দিয়ে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় মেধার যে বিকাশ, মেধার যে পরিচয়, সেটা তারা দিয়েছেন। সেসব গুণী শিক্ষক শিক্ষিকারা আজকের মেধাবী তরিতে তারা তাদের পরিশ্রম, তারা তাদের মেধার পরিচয় যেমন দিয়েছেন, তার বিপরীতেও আছে। কত শতাংশ, কারা কারা, সেটা না হোক ভিন্ন বিষয়। তবে এতটুকু বলা যাক, মেধার বিকাশ হোক, প্রকৃত মেধার বিকাশ হোক, প্রশ্নহীন সরকারি চাকরি হোক। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।